দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। আলিয়াস প্রসেস দ্য ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ইকরি মিকরি দ্য ওয়ার্ল্ড অফ পিকচার্স বুক শীর্ষক প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ৭ মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে শম্ভু আচার্যের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ১৫ মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মোনেম ওয়াসিফের একক দৃশ্যশিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ৩১ মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি আজ রাতের এনটিভির অনুষ্ঠান সূচিতে কি কি থাকছে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত ৮টা ২০ মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। নাহার, দেখো নাহার, কিছু মনে করো না। তোমার ভাইজান চাইছে না মানে তুমি ফোন করো। আমরা কেমন আছি জেনে কি হবে, আমরা আছি একরকম। তোমরা ভালো থেকো। আরে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছো কেন? বলে দাও যে এখানে যাতে ফোন না করে। তোমার বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে আমার মাথাটা হ্যাং হয়ে যেতেছে। আরে এত হ্যাং হওয়ার কি আছে বাবা? মানে বুঝলাম না, মানে কি নাই তুমি কথাটা কইবা, সেদিনও তুমি কথাটা কইতে পারলে না। তোমার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি কিন্তু টেনশনে আছো মিন্টু ভাই। আসলে আমি আসলেই টেনশনে আছি। টেনশন করুম না তো কি করুম? আচ্ছা তুমি কও তো কি কইতে চাও, তুমি কও। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী মুনমুন খান। শুভ দুপুর আপু। শুভ দুপুর। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি? আমি তো ভীষণ ভালো আছি এবং খুবই খুশি একটি খবর, অনেকদিন পর আপনি থিয়েটারে ফিরেছেন এবং থিয়েটারে ফিরেই একটি ভালো নাটকের সাথে আপনি যুক্ত হয়েছেন। আগামী ৯ মে ২০২৫ বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে থিয়েটার ফ্যাক্টরির একটি মঞ্চ নাটকের উদ্বোধনী আয়োজন হতে যাচ্ছে, যার নাম হচ্ছে কমলা রঙের বোধ। ভীষণ সুন্দর একটি নামকরণ। শুরুতেই জানতে চাইবো যে এতদিন পরে এরকম একটি নাটকের সাথে যুক্ত হওয়ার যে ব্যাপারটা, এই ভালো লাগাটার মাত্রাটা আসলে কতখানি? আমি একটু শুরুতে গোড়া থেকে যদি আসি, থিয়েটারের প্রতি ভালোবাসাটা আমার একেবারে ছোটবেলার। বাড়ি থেকে অনেক সময় অনুমতি ছিল না, লুকিয়ে লুকিয়ে ফুপির সাথে প্রাইভেট পড়তে যাচ্ছি বা কোচিংয়ে যাচ্ছি এই কথা বলে ফরিদপুরের একটি শিশু সংগঠন ছিল নাট্যদল চাঁদের হাট, ওখানে গিয়ে বসে থাকতাম। তো ওখানে ছিলেন সাদাত হোসেন তিতু মামা, তারপর প্রসেনজিৎ পাল মামা। ওনারা আমাকে ধরে ধরে ডায়লগ শেখাতেন, ব্লকিং শেখাতেন, কিন্তু যেহেতু বাড়ি থেকে অনুমতি নেই সে কারণে মঞ্চে ওঠা হতো না। তো এভাবেই আমার থিয়েটারের যাত্রা এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। মাঝখানে 14 বছরের গ্যাপ, বাচ্চা, সংসার, চাকরি সব মিলিয়ে। তখন অবশ্য আবৃত্তিতে খুব সক্রিয় ছিলাম। এরপর গত বছর থেকে থিয়েটার ফ্যাক্টরি, স্পেশালি থিয়েটার ফ্যাক্টরির আষাঢ়স্য প্রথম দিবসে যে নাটকটা আছে, এটা আমাকে এত বেশি টেনেছিল। এবং অলোক বসু দাদা, ওনাকে আমি মন থেকে খুব বেশি শ্রদ্ধা করি আগাগোড়া। ওনার কাজের একটি কোয়ালিটি আমার মনের মধ্যে ছিল। তো আমার খুব আগ্রহ ছিল যে এই দলটার সাথে যদি কখনো কাজ করার সুযোগ হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ফরচুনেটলি গত বছরে আমি একটি কর্মশালার মধ্য দিয়ে যুক্ত হই এবং তখন দাদা আমাদের সাথে এই স্ক্রিপ্টটা শেয়ার করেন, অলোক দাদা। তো স্ক্রিপ্টটার
যেটা মূল জায়গা সেটা তো জীবনানন্দ দাশের জীবনবোধ এবং তার সাহিত্যকর্ম। জীবনানন্দ দাশ মানেই অনেকের কাছেই বেশ কঠিন, তো ওনাকে বুঝতে পারা, ওনাকে জানা, সব কিছুর আরও একটু বেশি সুযোগ পেলাম। শুরু থেকেই এটা আমার জন্য খুব ভালো একটা অভিজ্ঞতা মনে হচ্ছিল এবং যত দিন যাচ্ছিল তত চ্যালেঞ্জিং হয়ে উঠছিল। আমি একটু জানতে চাইবো যে কমলা রঙের বোধ, মানে আপনি বলছিলেন যে জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম এবং জীবনবোধ নিয়ে আসলে মূলত নাটকটি করা, তো সেক্ষেত্রে কোন বক্তব্যটাকে আসলে মূলত উপস্থাপন করতে চাওয়া হয়েছে? আসলে জীবনানন্দ দাশ উনি যে নিজে, ওনার যে একটি বোধ ছিল সেটাই এখানে মুখ্য। তো এর সাথে চলে এসেছে তার প্রাত্যহিক জীবনের কিছু ব্যাপার, যেমন তার সারা জীবনেই হচ্ছে বেকারত্বের একটা অভিশাপ তার ছিল তার মায়ের সাথে তার সুন্দর গুরু এবং শিক্ষকের একটি সম্পর্ক, আর মা তো মাই ছিল। তার প্রথম জীবনের প্রেম তার কাকাতো বোন শোভনার সাথে, লাবণ্য দাসের সাথে তার বিয়ে, দাম্পত্য কলহ, সব কিছু মিলিয়ে প্রাত্যহিক জীবনানন্দ দাশ এবং জীবনানন্দ দাশের যে একটি বোধ, সেটিই এই নাটকের মূল জায়গা। এবং আপনি সেখানে শোভনা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, নিঃসন্দেহে এটা অনেক ভালো লাগার। কতদিন ধরে আসলে আপনারা রিহার্সাল করেছেন? আমরা গত বছর অক্টোবর বা সেপ্টেম্বরের শেষের দিক থেকে স্ক্রিপ্টটার উপর কাজ করতে শুরু করেছি। মাঝখানে আমাদের খুব ইচ্ছে ছিল ফেব্রুয়ারিতে, 17ই ফেব্রুয়ারি জীবনানন্দ দাশের জন্মদিন, ওই সময়টাতে নাটকটা মঞ্চে আনার, কিন্তু সঙ্গত কারণে আমরা সেটা পারিনি। এখন আমরা তো ডেট, মানে আনুমানিক বলা যেতে পারে তাহলে আপনারা 7 মাস মতন সময় পেয়েছেন আসলে ওভারঅল সবকিছু করবার জন্য। শোভনা চরিত্রটা সম্পর্কে একটু জানতে চাইবো যে আপনার সাথে শোভনার আসলে এই যে একটা হৃদ্যতা বা শোভনা হয়ে ওঠার ব্যাপারটা কিভাবে আসলে কাজ করেছে? শোভনা চরিত্রটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে ওই সময়ের সমসাময়িক যে কি বলে সামাজিক অবস্থা, তার থেকে শোভনা বেশ এগিয়ে, অ্যাডভান্স একটা মেয়ে। সম্ভবত এটাই জীবনানন্দের তাকে ভালো লাগার কারণ ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় এটাও একটা কারণ। তো শোভনা চরিত্রটির যে ব্যাপারটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সে নিজের সময় থেকে অনেক এগিয়ে চিন্তা করে এবং তার যে ডেপথ, চিন্তার যে গভীরতা, সেটা জীবনানন্দ দাশকে ছুঁয়েছিল। এবং জীবনানন্দ দাশের কবিতা, শোভনার বোধ, দুটোর মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে। এই জায়গাটাই আমাকে আসলে আকর্ষণ করেছে যে শোভনার, আমি যদি আমার মধ্য দিয়ে শোভনাকে আনতে পারি বা শোভনাকে যদি আমি কোনোভাবে ধারণ করতে পারি, তাহলে আমি জীবনানন্দকে ছোঁয়ার একটা প্রয়াস আমার আছে, সেটা হয়তো হয়ে যাবে। আচ্ছা, জীবনানন্দ দাশের চরিত্রে কে অভিনয় করেছেন বা এখানে আসলে জীবনানন্দ দাশকে নিয়ে আসবার জন্য কতজনকে রাখা হয়েছে, মানে কতজন অভিনয় শিল্পীকে রাখা হয়েছে? আপনি খুব ভালো একটা জায়গা ধরেছেন। কমলা রঙের বোধ নাটকে জীবনানন্দ দাশকে দেখানো হয়েছে বেশ কয়েকটি চরিত্রের মতো করে, কয়েকটি আঙ্গিকে। প্রথমত উনি যে অ্যাক্সিডেন্ট করলেন, দুর্ঘটনাটা যে ঘটলো, এই দুর্ঘটনার দিনের থেকে উনি অসুস্থ হয়ে গেলেন, তখন হসপিটালের বিছানায় যিনি রয়েছেন সেই চরিত্রটি করছেন আরিফ আনোয়ার, কখনো কখনো করছেন KM হাসান। আর ওখানে অসুস্থ অবস্থায়, মানুষ যখন অসুস্থ থাকে তখন কিন্তু তার অনেক অতীতের ভালো ভালো স্মৃতি, কি করিনি, কি করতে পারতাম, এগুলো হয়তো বিশ্লেষণের সুযোগ হয় ওই সময়টাতে, মানে পেছন ফিরে দেখা জীবনটাকে একদম। তো সেই জায়গা থেকে জীবনানন্দ দাশ ওনার বয়সের বিভিন্ন সময় উনি দেখতে পাচ্ছেন। এই নাটকে আমরা দেখতে পাচ্ছি উনি 23 থেকে 28 বছর বয়সের একটা সময় উনি দেখতে পাচ্ছেন ওনার মায়ের সাথে। শোভনা তখন এন্ট্রান্স পরীক্ষার্থী, তার সাথে প্রেমের শুরুটা, এই জায়গাটাতে কাজ করছেন আমাদের দীপু মাহমুদ ভাই। আর এরপরে আরেকটু ম্যাচিউর লেভেলে, মানে বাংলা ভাগ হয়ে যাওয়ার পর 47-এর পরে আমরা আরেক জীবনানন্দকে দেখতে পাচ্ছি, অনেকটা ম্যাচিউর। সেখানেও লাবণ্য দাসের সাথে তার দাম্পত্য সম্পর্কটা চলে এসছে, বিয়ে, সেই জায়গাটায় আসছেন আরিফ আনোয়ার। এবং একদম অসুস্থ অবস্থায় তিনি যখন মৃত্যুশয্যায়, সেই পর্যন্ত আসলে আরিফ আনোয়ারই আছেন। আর মাঝখানে কোথাও আমরা পাচ্ছি KM হাসানকে।
পুরো নাটকটা না দেখলে আসলে এই রহস্যটা বোঝা যাবে না আসলে, এবং এই রহস্যটা তৈরি হচ্ছে, রহস্যের মায়াজালটা থাকুক যেন দর্শক আসলে দেখবার জন্য আগ্রহী হয়ে ওঠে। 9 তারিখে উদ্বোধনী মঞ্চায়ন কমলা রঙের বোধ, এটা 6:30 মহিলা সমিতিতে মঞ্চস্থ হতে যাচ্ছে। আমি একটু জানতে চাইবো যে আসলে টিকেটিং সিস্টেমটা আপনাদের কিরকম? এখন তো আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনলাইন থেকে আসলে টিকিট করা যায়, তো অনলাইন থেকে করা যাবে না ওখানে গিয়ে সশরীরে তারপর টিকিট করতে হবে? জি, আমরা ফরচুনেটলি অনলাইনে একটি লিংক দিয়ে আমরা ব্যবস্থা রেখেছি। লিংকে আমরা হচ্ছে আমাদের প্রচারণার সময় আমরা যখন নাটকটা সম্পর্কে ফেসবুকে লিখছি কিংবা থিয়েটার ফ্যাক্টরির নিজস্ব যে পেজ আছে থিয়েটার ফ্যাক্টরি বাংলাতে, সেখানেও হচ্ছে আমাদের টিকেটিংয়ের লিঙ্কটা শেয়ার করা আছে। সুতরাং আপনি চাইলে অনলাইন থেকেও এটা সংগ্রহ করতে পারবেন। 9 তারিখে হচ্ছে যেহেতু উদ্বোধনী মঞ্চায়ন প্রদর্শনী, ওই দিনে হচ্ছে আমাদের বেশ কিছু আমন্ত্রিত অতিথি থাকবেন। ওনাদের জন্য প্রথম 1 এবং 2 নাম্বার সারিটা আমরা রেখেছি। 3 থেকে 5 নাম্বার সারি পর্যন্ত আমরা 500 টাকার টিকিট রেখেছি। তারপর 6, 7, 8 পর্যন্ত হচ্ছে 300 টাকার, এবং তারপরে 200 টাকার মূল্যের আমরা টিকিটের ব্যবস্থা রেখেছি। তো কেউ চাইলে থিয়েটার ফ্যাক্টরির পেজে গিয়ে অথবা আমাদের ব্যক্তিগত দলের যারা আছি তাদের ফেসবুক আইডিতে গিয়েও আমাদের টিকিটের লিঙ্কটা পেতে পারে। এছাড়া হচ্ছে সরাসরি কাউন্টারে এসেও টিকিট করা যাবে। আর শুধুমাত্র এই 9 তারিখে তো উদ্বোধনী মঞ্চায়ন হচ্ছে, কিন্তু তারপরও এই মাসে আরো বেশ কিছু প্রদর্শনী আছে এই নাটকের। একটু জানতে চাইবো যে কত তারিখে? 10 তারিখেই আমাদের ঠিক একই জায়গায় সন্ধ্যা 7টা থেকে আছে আরেকটি প্রদর্শনী, এবং 11 তারিখ রবিবার, ওই দিন একটা সরকারি ছুটিও পড়েছে, বৌদ্ধ পূর্ণিমা। তো ওই দিনে হচ্ছে আমাদের 2টো প্রদর্শনী আছে, বিকাল 5:30টায় একটা এবং সন্ধ্যা 7:30টায় দ্বিতীয়টি। টোটাল আমরা এই সময়টাতে প্রথম, আমরা বলছি যে আমরা 2 কিস্তিতে করতে যাচ্ছি একই মাসে। তো সেখানে আমাদের প্রথম কিস্তিতে আমরা 4টা প্রদর্শনী করছি। আচ্ছা, এবং আমরা আশা করছি 10 দিনের মধ্যেই আরো 4টা প্রদর্শনী বা 3টা প্রদর্শনী আমরা করতে পারবো। জি, থিয়েটার ফ্যাক্টরির 5ম প্রযোজনা হচ্ছে কমলা রঙের বোধ। এটার রচনা এবং নির্দেশনা দিয়েছেন অলোক বসু। কাজের অভিজ্ঞতা কেমন অলোক বসুর সাথে? আমি তো বলবো আমি সৌভাগ্যের অধিকারী, কারণ আমাদের একটা খুব স্টেরিওটাইপ ধারণা আছে যে নাটক বা থিয়েটারে কিংবা আবৃত্তি সংগঠনে কোথাও গেলে প্রথমেই নতুন অবস্থায় ভালো চরিত্র দেয় না, বা প্রথম যাওয়া মাত্রই নাটকে বা কোনো প্রযোজনায় অংশগ্রহণ করতে দেয় না, এই ধরনের একটা ধারণা আমার আছে। কিন্তু আমি বলবো যে অলোকদার সাথে আমার অভিজ্ঞতাটা অসাধারণ। আমি যুক্ত হয়েছি জুন মাসের 12 তারিখ 2024-এ। সেপ্টেম্বর মাসে হচ্ছে থিয়েটার ফ্যাক্টরির একটি প্রতিষ্ঠাবার্ষিকী যেদিন ছিল, ওই দিনের সভাতে আমি জানতে পারলাম আমাকে তারা প্রচার বিষয়ক কারিগর, আমরা কারিগর বলি সম্পাদক না বলে, প্রচার বিষয়ক কারিগর হিসেবে আমাকে মনোনীত করেছেন। আমি রীতিমতো বিস্মিত। শুধু আমি না, আপনাকে বলে রাখি, এই নাটকে যারা কাজ করছি আমরা 14-15 জন, এর মধ্যে কিন্তু আমরা 80 ভাগই একেবারে নতুন এই দলের সাথে। এবং কেউ কেউ আছে আমার যেমন পুরনো অভিজ্ঞতা আছে অন্য দলের সাথে কাজ করার, কিন্তু অধিকাংশ 80 ভাগই হচ্ছে কোনো দিনই কোনো থিয়েটারে ছিলেন না, কিন্তু এই নাটক দিয়ে তারা আসছেন। চমৎকার। একটি নাটক তো আসলে মূলত টিম ওয়ার্ক, এবং এই টিমে কিন্তু অনেকজন কাজ করে, যারা স্ক্রিনে কাজ করছে বা যারা মঞ্চে কাজ করছে তারা তো আছেনই, এছাড়াও আসলে মঞ্চের পেছনে অনেক মানুষ আছেন, যেমন আলোকসজ্জা, রূপসজ্জা, কস্টিউমের ক্ষেত্রে কাজ করছেন, সাউন্ড বা মিউজিকের ক্ষেত্রে অনেকে কাজ করছেন। একটু তাদের সম্পর্কে জানতে চাইবো যে সব মিলিয়ে আসলে কেমন হচ্ছে। আমি বলবো আমরা দুর্দান্ত একটা টিম পেয়েছি। প্রথমত আমাদের যে টিমটা মঞ্চে থাকছে এরা ভীষণ রকমের ডেডিকেটেড এবং এনার্জেটিক, এদের কাছে কখনো না শব্দটা আমরা কেউই শুনতে পাইনি। দ্বিতীয়ত হচ্ছে আমরা খুবই ভাগ্যবান যে আমরা হচ্ছে বাংলাদেশের একেবারে প্রথম সারির নির্দেশক বা বিভিন্ন দিকে যারা কি বলবো যে ডিজাইনার আছেন তাদেরকে পেয়েছি। আলোতে আমরা পেয়েছি ঠান্ডু রায়হান ভাইকে, আমরা পোশাকে পেয়েছি মৌসিনা আক্তার আপাকে,
মিউজিকে আমরা পেয়েছি রমিজ রাজুকে। আপনি বলছিলেন যে রমিজ রাজুর অভিনয়ে গুণমুগ্ধ, আপনি ভয়েসেরও মুগ্ধ, কিন্তু আপনাকে আমি অনুরোধ করব নাটকটা দেখেন, মিউজিকেও যে তিনি কত অসাধারণ এখানে তার আরেকটি পরিচয় আপনি পেয়ে যাবেন। আর কোরিওগ্রাফিতে আছেন আমাদের আমিরুল আশরাফ ভাই, আর সেট করেছেন হচ্ছে শাকিল সিদ্ধার্থ। বাহ, সব মিলিয়ে দুর্দান্ত একটি প্রদর্শনী হতে আছে, সেটাই আশা করব। এই নাটক থেকে কোনো একটি সংলাপ বা কবিতার কোনো পংক্তি যদি থাকে, সেটা আপনার কণ্ঠে শুনতে পেলে কিন্তু মন্দ হতো না। অবশ্যই, যেহেতু নাটক জীবনানন্দ দাশের, আর ওনার মূল কাজটাই ছিল হচ্ছে কবিতা নিয়ে, আমাদের নাটকে অনেক ছোট ছোট কবিতার লাইন আছে, যেটা আমাদের বিভিন্ন চরিত্র থেকে মুখনিসৃত হবে। তো আমি শেষ জায়গাটা, যে জায়গাটায় উনি আসলে চলে যাচ্ছেন, এই মহাপৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, সেই জায়গাটায় শেষের দিকে আমি 8 বছর পরে কবিতার কয়েকটা লাইন করি। আমি জাস্ট ওই কয়েকটা লাইন আপনাকে শোনাতে পারি আজকে। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। এছাড়াও রয়েছে তিনি যখন ভীষণ অসুস্থ, সেই অসুস্থ অবস্থাতে বলা হচ্ছে যে কবির শারীরিক অবস্থা আজ মাত্রাতিরিক্ত খারাপ। তখন একটা জায়গায় বলছি, আমার চরিত্র থেকে, কথক চরিত্র থেকে এটা আসছে, তখন আমি বলছি, কবির অসুস্থ জানালায় সেই আকাশের স্বপ্ন, জীবনের দুর্দান্ত নীলমত্ততা, যে নক্ষত্ররা হাজার হাজার বছর আগে আকাশের বুকে মরে গিয়েছিল, তারাও যেন আজ সেই অসুস্থ জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। মানে তার শেষটা এরকম একটি শেষ সময়ের অস্থিরতা, উত্তেজনা, ডাক্তার, নার্স, অ্যাটেন্ডেন্ট সবার ব্যস্ততা, এর মধ্য দিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই জায়গাটা দর্শককে খুব টাচ করবে। সেটাই, খুব সুন্দর করে বলছিলেন, কথা বলতে অনেক ভালো লাগছিল। একটু আপনার ব্যক্তিগত যে ব্যস্ততা সেগুলো সম্পর্কে জানি, যে মঞ্চ নাটকের সাথে যুক্ততা তো অনেকগুলো বছর, প্রায় 27 বছর বেশি সময় হয়ে গেল। আবৃত্তি সংগঠনের সাথেও যুক্ত আছেন, মানে যখন আসলে নাটকের থেকে বিরতি ছিল তখনও আসলে আপনি আবৃত্তির সাথে যুক্ততা ছিল। সব কিছু মিলে এখন সময়টা আসলে কেমন যাচ্ছে? ব্যক্তিগত সময় বলি আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি। মাঝখানে আপনারা জানেন যে মেয়েদের জীবন একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, যখন বিয়ে হয়, বাচ্চা হয়, আসলে ওই সময়টা খুব চ্যালেঞ্জিং যায়। তো বাচ্চা বড় হয়ে গেছে, নিজের প্রফেশনের জায়গাটাও একটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি একেবারেই নিবেদিতভাবে থিয়েটার বা আবৃত্তির জন্য সময়টা বের করতে পারছি। সেদিক থেকে বলবো ব্যক্তিগত জায়গায় আমার সময়টা এখন খুব ভালো এবং আমি সময় দেওয়ার মতো অবস্থায় আছি। আমরা তো একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার কণ্ঠে আমরা যদি কোনো কবিতার অংশ বিশেষ শুনতে চাই। নিশ্চয়ই। আমি যেহেতু শোভনা করছি, শোভনার সাথে জীবনানন্দ দাশের 20 বছর পর আরেকবার দেখা হয়। তো জীবনানন্দ দাশের একটি খুব জনপ্রিয় কবিতা আছে 20 বছর পরে, আমি সেটা থেকে করছি। শুনি। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে, হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নিড়ের থেকে খড়, পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে, মুনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন আবার যদি মেঠো পথে পাই আমি তোমারে, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের, ঝাউয়ের আমের 20 বছরের পরে, তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন আবার যদি দেখা হয়
তোমার আমার আবার যদি দেখা হয়, তোমার আমার। কি অদ্ভুত মুগ্ধতা ছেয়ে গেল, খুব সুন্দর। ভালো থাকুন, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, থিয়েটার ফ্যাক্টরির জন্য, এবং যে নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে তার জন্য। কমলা রঙের বোধ, সমস্ত কিছু মিলিয়ে যেন ভালো হয়, এটাই প্রত্যাশা। আমারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করার ছিল, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই, আপনারা আসুন। মহিলা সমিতি আমাদের পরপর 3 দিন প্রদর্শনী চলবে, 9 মে, 10 মে এবং 11 মে। প্রথম দিন আপনি বলেই দিয়েছেন সময়টা 6:30, তারপর দিন 10 মে সন্ধ্যা 7টা, এবং তারপর দিন 11 মে বিকাল 5:30 এবং সন্ধ্যা 7:30। চলে আসুন, দেখা হবে মঞ্চে। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।